আমি মীর আহসান আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নিউজ শো নির্বাচিত খবরে। আজ দিনভর যে প্রধান খবর আলোচনার খোরাক জুগিয়েছে, যে খবরগুলো ভীষণ রকম জনগুরুত্বপূর্ণ, তেমন কিছু খবর আর খবরের নির্মোহ বিশ্লেষণ নিয়ে আমাদের এই আয়োজন। আর আজ আলোচনার জন্য পুরো সময় জুড়ে আমাদের সাথে স্টুডিওতে আছেন জ্যেষ্ঠ সাংবাদিক জনাব মঞ্জুরুল আলম পান্না। মিস্টার পান্না, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের নির্বাচিত খবরে। একই সঙ্গে এই আলোচনায় যোগ করে নিতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মোহাম্মদ তানজিমউদ্দিন খান। মিস্টার খান, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের নির্বাচিত খবরে। এছাড়াও এই আলোচনায় নানান সময় একাধিক অতিথি যোগ দেবেন, জানাবেন মতামত, করবেন বিশ্লেষণ। যে কোনো বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করতে বাংলাদেশের পাশে আছে চায়না। রাজধানীর বারিধারায় চায়না দূতাবাসে দেশটির রাষ্ট্রদূত ইয়াওয়েন আরও বলেন, শুধু বাংলাদেশ নয়, তাদের বৈদেশিক নীতি হলো চায়না যে কোনো দেশে বিদেশি হস্তক্ষেপের ঘোর বিরোধী। তারা নিজেরাও একই ধরনের পরিস্থিতির সম্মুখীন হন, ফলে বাংলাদেশের কাছে তারা অত্যন্ত স্পষ্টভাবে বার্তা পৌঁছে দিতে চান যে কোনো বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করতে চায়না বাংলাদেশের পাশে আছে। এটা তাদের 50 বছরের নীতি। আজ নির্বাচিত খবরে আমরা বুঝতে চাই কেন এই বার্তা, এর তাৎপর্য কি, আমেরিকা, চায়না, ভারত মিলিয়ে যে ভূ রাজনৈতিক সম্পর্ক আর কৌশল, সেখানে কোথায় দাঁড়িয়ে আছে বাংলাদেশ। এছাড়াও আজকের আলোচনায় স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষকদের অংশগ্রহণ বন্ধ করতে শিক্ষামন্ত্রীর আইন করার সুপারিশের বিষয়টিও আনতে চাই আলোচনার টেবিলে। তবে চলুন শুরুতেই চায়না রাষ্ট্রদূতের প্রেস ব্রিফিংয়ের রিপোর্টটি দেখে আসি। প্রধানমন্ত্রী তারেক রহমানের চায়না সফর এবং এই সফরের বিস্তারিত নিয়ে রাজধানীর বারিধারা কূটনৈতিক এলাকায় চায়না দূতাবাসে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এতে 22 থেকে 26 জুন প্রধানমন্ত্রীর এই সফরকে বাংলাদেশ চায়না দ্বিপাক্ষিক সম্পর্কের মাইল ফলক হিসেবে মন্তব্য করেন চায়নার রাষ্ট্রদূত ইয়াওয়েন। Complete success. It is a milestone in the history of China-Bangladesh relations. চায়না বাংলাদেশের বিশ্বস্ত সহযোগী উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং স্বাধীনভাবে পথ চলাকে চায়না সমর্থন করে। তিস্তা মহাপরিকল্পনার সম্ভাব্যতা যাচাইয়ে বৈজ্ঞানিক উপায়ে চায়না সব ধরনের সহযোগিতা করবে বলেও জানান তিনি। But what I refer to, the cooperation is G2G. It's between two governments. অতীতে তিস্তা মহাপরিকল্পনার সম্ভাব্যতা যাচাইয়ে চাইনিজ কোম্পানির সাথে সমঝোতা হলেও এবার দুই দেশের সরকারের মধ্যে সমঝোতা হয়েছে, যার মধ্যে দিয়ে চায়না সরকার সরাসরি তাদের দক্ষ জনবল দিয়ে সহযোগিতা করবে। তিস্তা মহাপরিকল্পনা নদীর পাড়ের মানুষের জীবনের সাথে সম্পৃক্ত। চায়না তাদের পক্ষ থেকে তিস্তা মহাপরিকল্পনায় সময় উপযোগী ও বৈজ্ঞানিকভাবে যেভাবে সহযোগিতা করতে পারে করবে। So that is information I want to share with you. ভারতের প্রতি ইঙ্গিত করে চায়নার রাষ্ট্রদূত বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাংলাদেশের প্রকল্প। এই বিষয়ে অন্যরা কি বলল তা চায়না ভাবে না। পাশাপাশি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে যে কোনো হস্তক্ষেপে চায়না বাংলাদেশের পাশে থাকবে বলে জানান রাষ্ট্রদূত। Tista project is Bangladesh project. তিস্তা মহাপরিকল্পনা বাংলাদেশের প্রকল্প, এর সাথে নদীপাড়ের হাজারো মানুষের জীবন জড়িত। এই প্রকল্প শুরু করার আগে সম্ভাব্যতা যাচাইয়ে চায়না বাংলাদেশকে সহযোগিতা করবে। এ নিয়ে অন্য কারোর চিন্তার বিষয় চায়না ভাবে না। China support Bangladesh. মিয়ানমার হয়ে চায়না পর্যন্ত অর্থনৈতিক করিডোরে দুই দেশের নেতার প্রাথমিক সমর্থন আছে দাবি করে রাষ্ট্রদূত বলেন, এটি নিয়ে আরও আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। We have this economic corridor. চায়নার অনেক বড় বড় প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। প্রধানমন্ত্রীর এই সফরে বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হয়েছে। Also come out with your suggestions. এছাড়াও রোহিঙ্গা সংকট সমাধানে চায়না বাংলাদেশের পাশে আছে বলেও জানান রাষ্ট্রদূত। We believe প্রধানমন্ত্রীর এই সফরে দুই দেশের সামরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ইয়াওয়েন। and China is willing to provide assistance. সুমি রহমান, ওয়ান নিউজ, ঢাকা। About economic. আমি আলোচনাটা শুরু করতে চাই তানজিমউদ্দিন খান আপনাকে দিয়েই। ধরুন, চায়না সফর নিঃসন্দেহে বহুল আলোচনায় ছিল এবং এটি নিয়ে একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে নানান ধরনের বিশ্লেষণ হয়েছে। আজ যখন চায়নার রাষ্ট্রদূত এই প্রেস ব্রিফিং করলেন, তারও কিছুদিন আগে বাংলাদেশ এবং চায়নার যে যৌথ ঘোষণা, সেখানেও তারা একটা সিগনিফিক্যান্ট লাইন উল্লেখ করেছিলেন। সেখানে তারা বলছিলেন যে নতুন যুগে চায়না বাংলাদেশের অভিন্ন ভবিষ্যতের অংশীদার। এবং আজ যখন চায়নার রাষ্ট্রদূত এভাবেই বললেন যে আসলে তারা আসলে ম্যাটার করে না, তারা যা যা করতে চান এখানে বাহ্যিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে তাদের দুপক্ষের সমতাকে সামনে রেখে যে বিষয়গুলো সামনে আসে, তখন আবার তিনি যেভাবে বলেন যে অন্য কে কী করলো সেটা তার দেখার বিষয় নয়, সবসময় পাশে থাকতে চান।
এটাতে আমরা কি তাৎপর্য খুঁজবো? এর মধ্যে কি কোনো বিশেষ বার্তা আছে? বিশেষ বার্তা বলতে যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে চায়নার যে ঐতিহ্যগতভাবে পররাষ্ট্রনীতির যে ধারাবাহিকতাটা ছিল, তারা সবসময় অর্থনৈতিক স্বার্থকে গুরুত্ব দিয়েছে। অর্থনৈতিক স্বার্থকে গুরুত্ব দিয়ে তারা কিন্তু রাজনৈতিক কোনো ধরনের সংঘাতে যেতে চায়নি। কিন্তু বিশেষ করে ইরান যুদ্ধ, যেটা চাপিয়ে দেওয়া যুদ্ধ ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের, সেই যুদ্ধের পরবর্তী সময়ে আমরা যে নতুন বিশ্ব ব্যবস্থার একটা প্রকাশের সম্ভাবনা দেখছি, বিকাশের সম্ভাবনা দেখছি, সেই সম্ভাবনার মধ্য দিয়ে চায়নার কিন্তু একটা বড় ধরনের একটা পরিবর্তন আসছে, বিশেষ করে তার পররাষ্ট্রনীতির ক্ষেত্রে। এবং সাম্প্রতিক সময় কিন্তু আমরা জাতিসংঘেও দেখলাম, বিশেষ করে গাজা ইস্যুতে, প্যালেস্টাইন ইস্যুতে ওদের যে সরাসরি অবস্থানটা, সেটার আগ পর্যন্ত কিন্তু এতটা স্পষ্ট অবস্থান তাদের ছিল না। তার মানে, এবং এতদিন পর্যন্ত তারা যে বিষয়টাকে গুরুত্ব দিয়েছে যে অর্থনৈতিকভাবে শক্তিশালী হওয়া, যার জন্য রাজনৈতিক সংঘাত কিংবা রাজনৈতিক দ্বন্দ্বটাকে ওরা সামনে আনতে চায়নি। কিন্তু এখন সার্বিক পরিস্থিতি বিবেচনায় এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে ক্রমহ্রাসমান যে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সমৃদ্ধি, সব কিছু মিলিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সেই আগের অবস্থানে নেই। ওকে, যার ফলে চীন যেই শূন্যতাটা তৈরি হয়েছে, সেই শূন্যতা কিংবা শূন্যতা তৈরি হতে যাচ্ছে, তার প্রস্তুতির একটা আভাস। ওকে, যার ফলে তার যে ঐতিহ্যগতভাবে যে অবস্থানটা ছিল, সেই জায়গা থেকে তাদের কিন্তু এখন একটা সরে আসার প্রবণতা, এবং প্রতিযোগিতার ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে ওদের সহযোগিতাপূর্ণ মনোভাব থাকলেও সিকিউরিটি কিংবা অন্য ইস্যুতে কিন্তু তারা এখন প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হচ্ছে। ওকে। তার মানে এটা একটা বড় ধরনের শিফট, এবং এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে সুয়েজ ক্যানেলের পরে যেমন আমরা দেখেছি ব্রিটিশ সাম্রাজ্যের পতন, ঠিক সম্ভবত হরমুজ প্রণালীর এই ঘটনার মধ্য দিয়ে, ইরানের উপর চাপিয়ে দেওয়া যুদ্ধের মধ্য দিয়ে কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে একটা বড় ধরনের পরিবর্তনের মতো সূচনা ঘটতে যাচ্ছে, এবং সেই পরিবর্তনে চায়নার নেতৃত্বটা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, এবং সেভাবেই চায়না প্রস্তুতি নিচ্ছে, সেটারই বোধহয় আভাস আমরা পেলাম। একই প্রশ্ন মঞ্জুর আলম পান্না, আপনার কাছেও আপনি এর মধ্যে কোনো বার্তা খুঁজে পান কিনা? তবে এই ফাঁকে আমাদের সাথে এই আলোচনায় আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ, তাকেও আমাদের সাথে যোগ করে নেই। আশা করি ডক্টর ইমতিয়াজ, আপনি আমাকে শুনতে পাচ্ছেন। কিছুক্ষণ আগে অধ্যাপক তানজিম উদ্দিন খান, তিনিও এটা একটা বিশ্লেষণ করছিলেন, আশা করি আপনি তা শুনতে পাচ্ছেন। আমি বরং মঞ্জুর আলম পান্নার কাছ থেকে তিনি এর মধ্যে কোনো বার্তা খুঁজে পাচ্ছেন কিনা সেটা শুনে আপনার কাছে আসতে চাই। মঞ্জুর আলম পান্না। আমার স্যারের কথা শুনে আমি বলি ভালো, তারপর আপনি যখন বলছেন ঠিক আছে, সেটা হচ্ছে বার্তা তো অবশ্যই রয়েছে। তানজিম ভাই যেটা বলছিলেন যে চীন সবসময় বাংলাদেশের সাথে যে বন্ধুত্ব রেখেছে, অর্থনৈতিক অংশদায়িত্ব সবচেয়ে বড় ম্যাটার। অবভিয়াসলি চীন আমাদের অর্থনৈতিক জায়গা থেকে সবচেয়ে বড় অংশীদার, উন্নয়নের জায়গা থেকে, বা আমরা ঋণ নিই বা যেভাবে এমনি তো আর দেয় না ঋণ, অনেকে বলে দাতা গোষ্ঠীর, এ তো দাতা গোষ্ঠী না। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ঋণদাতা গোষ্ঠী। যাই হোক, এখন বিষয় হচ্ছে যে বার্তাটি দিয়েছে, তাহলে আমি যদি পাল্টা প্রশ্ন করি, তাহলে ভারতের দোষ কি ছিল? চীন যে বলছে বাংলাদেশে বিদেশি শক্তির হস্তক্ষেপে বাধা দিবে বা তারা সেটি মেনে নেবে না, তাহলে ভারতও তো আওয়ামী লীগের সময় 17 বছর যে অভিযোগটি ছিল যে আমাদের অভ্যন্তরীণ রাজনীতি হস্তক্ষেপ করছে, চীন থেকে দূরে রাখা কিংবা মার্কিন আগ্রাসন থেকে দূরে রাখা তাদের দৃষ্টিতে, তাহলে ভারতের কি দোষ ছিল? দ্বিতীয় কথা হচ্ছে, দেখুন চীনের তো অবশ্য স্বার্থ রয়েছে। এই মুহূর্তে দেখুন তিস্তা নিয়ে তাদের যে আগ্রহ, এই তিস্তা নিয়ে আগ্রহ কিন্তু আওয়ামী লীগ সরকারের সময় থেকে, ইভেন যখন 24 ইলেকশনে বহুল বিতর্কিত যে নির্বাচন, সেই নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ যখন ক্ষমতা এলো, সেটির মধ্য দিয়ে এক প্রকার সেই নির্বাচনের আগে অপমানিত হয়ে ফিরে এসেছিল শেখ হাসিনা, তাই না? আচ্ছা, ভারতের সাথে অতি সূক্ষ্মতার কারণে পরবর্তীতে আবার সেই 24 নির্বাচনের পরও তিস্তা নিয়ে আগ্রহ, সেখান থেকে ভারতের সাথে একটা দ্বন্দ্ব স্নায়ু যুদ্ধ শুরু হলো। এখন এসে আবার সেই তিস্তা চুক্তি, আমাদের প্রধানমন্ত্রী যে চীনে গেলেন, এখানে দুইজন আন্তর্জাতিক বিশেষজ্ঞ আছেন, ইমতিয়াজ স্যার আছেন, তানজিম ভাই আছেন, নিঃসন্দেহে তারা আমার চেয়ে অন্তত ভালো বলবেন বা ভালো জানেন। চীন কিন্তু এখনো পর্যন্ত কোনো আশ্বাস দেয়নি। ডক্টর ইউনূসের সময় যা বলেছিল ওই প্রতিশ্রুতি শুধু, মানে স্ট্রেট বা সরাসরি কিছু বলেনি যে এই পরিমাণ ঋণ, আমাদের ঋণ দরকার। কিন্তু তাদের যে যৌথ ঘোষণায় সেখানে কি কোনো আমরা আভাস পাই? না, কারণ কোনো আভাস পায় না। আমি পাই না।
ওকে। আমি পাই না, শুধু তাদের আশ্বাসের মধ্যে রেখেছে। তাদের শব্দবন্ধনীর মধ্যেও যে এক ধরনের তারা বার্তা দিতে চান যে সম্পর্কের যে সিঁড়ি সেটাতে বাংলাদেশ এখন কোথায় অবস্থান করছে সেটারও কোনো আপনি এটা তো একটা কূটনৈতিক ভাষা, Okay. এটা সবাই ইউজ করে, যে যেখানে যায় ওই যে গদ বাঁধা কিছু সামরিক মানে কি বলে হচ্ছে সমঝোতা স্মারক, হ্যাঁ, তারপরে এই উন্নয়নের অন্য মাত্রায় আমরা উঠেছে সম্পর্কের জায়গা থেকে ইত্যাদি ইত্যাদি কিছু শব্দ থাকে, সেগুলো এখানে ইউজ করা হয়েছে। হয়তো কিছু জায়গায় অগ্রগতি আছে, সেগুলো আমাদের মতো সাধারণ মানুষের দৃষ্টিতে পড়ে না। আমি যেটা বুঝছি, শুনুন, যেখানে মার্কিন চুক্তি এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, ডক্টর ইউনূসের যে বহুল বিতর্কিত, আমি বলবো না, একেবারে সরাসরি তো হুমকির মুখে আমাদের সার্বভৌমত্ব, মার্কিন চুক্তির যে ক্লজগুলো, সেখানে চীন কিন্তু শুধু ভারতকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলছে তা নয়, মার্কিন চুক্তিকে উদ্দেশ্য করেও এই কথা বলছে, এটি আমি যতটুকু বুঝি। সো তারা যে মানে বিদেশি শক্তির হস্তক্ষেপ বাংলাদেশে ঘটতে দেবে না, এখন এসে সরাসরি কথা যে কথাটা বলছে, এটাই সিগনিফিকেন্ট, আর কিছু না। এবং তারা যে কোনো মূল্যে আগে তিস্তার বিষয়টি ফয়সলা করতে চায়, তাদের স্বার্থ রয়েছে এখানে, ভারতের উপর নজরদারির একটি বিষয় থেকে, এবং ভারতও যথেষ্ট উদ্বিগ্ন। আমার মনে হয় কে উদ্বিগ্ন, কার সুবিধা হবে, কার স্বার্থ হবে, আমরা পদ্মা সেতু যেমন নিজের স্বার্থায়নে করেছি, আমার মনে হয় এটি একটা চ্যালেঞ্জিং বিষয়, আমাদের জন্য ওই তিস্তা প্রকল্পটাও নিজের স্বার্থায়নে করা উচিত, এটি আমার মনে হয়। ওকে, আমি বরং এই জায়গা থেকেই প্রফেসর ইমতিয়াজের কাছে যেতে চাই। প্রফেসর ইমতিয়াজ, আপনার বিশ্লেষণটা শুনতে চাই আসলে। বিশেষ করে যৌথ ঘোষণায় যে ধরনের বার্তাগুলো এসেছে, যে ধরনের শব্দবন্ধনী আমরা লক্ষ্য করি, তাতে করে আজকের চায়না রাষ্ট্রদূতের যে বক্তব্য এবং মন্তব্য, তার মধ্যে বিশেষ কিছু খুঁজে পাওয়া যায় কিনা, নাকি এটা আর 10টা সংবাদ সম্মেলনের মতোই একটা সাধারণ সংবাদ সম্মেলন? ধন্যবাদ। না, যেটা তানজিম মনে হয় বলতে চেষ্টা করেছিল যে চায়না এখন আরো প্রোঅ্যাক্টিভ হয়েছে, আগে এত প্রোঅ্যাক্টিভ ছিল না, এবং এটা এটা স্বাভাবিক তার প্রোঅ্যাক্টিভ হওয়ার, কারণ পৃথিবীর যদি অর্থনীতি দেখি, তাহলে চীন এখন বিভিন্ন ধরনের যে সূচক থাকে ইত্যাদি, সেখানে চীন 1 নম্বর হয়ে গেছে, যদিও তার সামরিক বাহিনী অনেক পিছনে, এবং সেটা গুরুত্ব দিচ্ছে না, এবং বিশেষ করে ইরান আর আমেরিকার যুদ্ধ দেখিয়েও দিল যে টেকনোলজির পরিবর্তনে যুদ্ধের যে কৌশল, সেগুলো পরিবর্তন হয়ে যায়। আমার মনে হয় যেই যৌথ কমিউনিকে যেটা বার হয়েছে, সেখানে দুটো ক্লজ খুবই গুরুত্বপূর্ণ, এবং ওটা দুটোর উপরে নজর দিলেই বোঝা যাবে যে চীনের দৃষ্টিটা কোথায় এবং কি বলতে চাচ্ছে। একটা হলো 2+2 এর বিষয়টা, ডিফেন্স অ্যান্ড ডিপ্লোমেসি, এবং ডিফেন্স অ্যান্ড ডিপ্লোমেসির ওই কথার মধ্যে পরিষ্কার করে দেওয়া যে যদি বাংলাদেশ অন্য কোনো দেশকে যদি বিশেষ সুবিধা দেয় নিরাপত্তার ব্যাপারে, যেটা আমরা জানি যুক্তরাষ্ট্র বিশেষ সুবিধা চাচ্ছে, তাহলে সেই বিশেষ সুবিধা বাংলাদেশ চীনকেও দিবে। এই কাঠামো, সেটা একতরফা হবে না, এবং না হওয়ারই কারণ, যেটা আমি আগেও বলেছি, যে বাংলাদেশ একটা নেট সিকিউরিটি রিসিভার হতে পারে, নট প্রোভাইডার, কারণ প্রোভাইডার হওয়ার মতন আমাদের সেই ক্ষমতা নেই। বেশ কিছু দেশ আছে পৃথিবী যারা নেট সিকিউরিটি রিসিভার হয়, এটা সিঙ্গাপুর যেমন, তেমনি জিবুতিও তাই, তারা একাধিক দেশকে একই সুবিধা দিয়ে থাকে। সো 2+2 এর ক্লজটা খুবই ইম্পর্টেন্ট। আরেকটা ক্লজ খুবই গুরুত্বপূর্ণ, সেটা তাইওয়ানের উপরে। এত ডিটেইল কখনো কিন্তু থাকে না, এর কিছুটা কারণ আছে, আমরা ভালো করেই জানি। আগের একটা বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখন তাইওয়ানের সাথে সম্পর্ক করার বিষয়টা ছিল, কিন্তু বর্তমান পরিস্থিতিতে তাইওয়ান খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমেরিকার একটা প্রজেকশন হলো, পাওয়ার প্রজেকশনের মধ্যে তাইওয়ান তার সবসময় থাকে, সেটার মধ্যে কোনোভাবেই যেন বাংলাদেশ না ঢুকতে পারে, কারণ ওই যে বিশেষ সুবিধা যেটা চাচ্ছে নিরাপত্তার আমেরিকা, তার সাথে স্বাভাবিকভাবে তাইওয়ান চলে আসে, যার জন্য একেবারে বাংলাদেশ বলতে গেলে এখন অঙ্গীকারবদ্ধ যে কোনোভাবেই তাইওয়ানের ওয়ান চায়না পলিসির
কোনোভাবেই এটা নড়বড় হবে না। এখন দরকার যে আমেরিকা কি করবে, মানে আমেরিকার মানে প্রফেসর ইমতিয়াজ, এই প্রসঙ্গে আপনি যখন তাইওয়ান প্রসঙ্গটি আনলেনই, ফলে আমি এইটা একটু ছোট্ট করে যদি আপনি একটু মন্তব্য করতেন, যে ধরেন আপনি যে তাইওয়ানের প্রসঙ্গটা আনলেন সেটা সম্ভবত 2004 সালে যখন হচ্ছে তাইওয়ান কমার্শিয়াল মিশন খোলা হলো, সেই সময়ের এক ধরনের সম্পর্কের অবনতির কথা বলা হচ্ছে। ফলে এই সফরের পর যে সম্পর্কের উন্নয়ন এবং পুনর্গঠনের যে সম্ভাবনাটার কথা বলা হচ্ছে, সেটার মধ্যে কি আদৌ কোনো ভিত্তি পান? যথেষ্ট পরিবর্তন, কারণ 2004-এর চায়না আর এখনকার চায়না এক না, এটা বোঝা দরকার। এবং আমাদের সাথে যেই অর্থনৈতিক সম্পর্ক হয়েছে সেটা বলে দিচ্ছে যে বিরাট একটা সম্ভাবনা আছে যদি আমরা এমওইউ দিই। এবং এই কারণেই এমওইউ হয়েছে, কারণ যেহেতু আমরা জানি অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের 3 দিন আগে একটা এগ্রিমেন্ট এসেছে আমেরিকার সাথে, যেটা নিয়ে তানজিমও বলছিল এবং আলোচনাও হচ্ছে এবং বেশ সমালোচনা হয়েছে সেটা নিয়ে। সেটার ইম্প্যাক্ট কি হবে সেটা যদি ক্ল্যারিফাই না হয়, সেটার ব্যাপারে বাংলাদেশ যদি মানে ঠিক স্ট্যান্ড না হয়, তাহলে কিন্তু ওই এমওইউ হিসেবে থাকবে, ওটা কিন্তু ইমপ্লিমেন্ট হবে না। এমওইউ হওয়ার একটা জিনিস, আর ওটা ইমপ্লিমেন্টেশন যাওয়া কিন্তু আর একটা ব্যাপার। যেটা করা হয়েছে এই 17টার মতো মানে এমওইউ, সম্ভাবনা বিশাল, কিন্তু প্রত্যেকটা এমওইউ যদি আমরা দেখি সেখানে ইনভেস্টমেন্ট কিন্তু একটা সম্ভাবনা, কিন্তু তারা পরিষ্কার হতে চাচ্ছে যে বাংলাদেশ কি ধরনের যেই বিশেষ অ্যাগ্রিমেন্টটা করেছে, যেটা না করলেও হতো, কারণ হচ্ছে যে কোনো নির্বাচনকালীন সরকার ওই ধরনের অ্যাগ্রিমেন্ট কিন্তু করতে পারে না। ওটা বাংলাদেশের কোর্টে আসলে এমনিতেই ওটা কি বলা হয়, আমি মনে করি যদি জুডিশিয়ারি ঠিক মতন কাজ করে এমনিতেই ওটা কি বলা হয় ইনভ্যালিড হয়ে যাবে। কারণ যে কোনো নির্বাচনকালীন সরকার, সেটা আমেরিকার নির্বাচনকালীন সরকারও 3 দিন আগে কোনো বড় এগ্রিমেন্ট করতে পারে না। এটা গ্লোবাল, এটা মানে কি বলা হয় নর্মসে পড়ে। এটা খুব একটা সাংঘাতিক মানে না কি বলা হয় ঝামেলার কোনো ব্যাপার না। তো সেই জায়গায় ওই ধরনের নিয়ে রিভিজিট করা দরকার, যেটা আমি বরাবরই বলেছিলাম। কারণ যেই কারণে করা হয়েছিল সেটা কিন্তু এখন নেই। এটা নিয়ে হয়তো অন্য আলোচনা হতে পারে পরে, কিন্তু যে প্রশ্নটা করা হলো, আমি মনে করি যে এমওইউর মাধ্যমে সম্ভাবনা তৈরি করছে, কিন্তু চীন অপেক্ষা করবে বাংলাদেশ কি প্রস্তুতি নিবে। তো অনেকটা বল এখন বাংলাদেশের কোর্টে, বাংলাদেশ কিভাবে এই এমওইউগুলো কিভাবে সাজাবে এবং কিভাবে এগিয়ে যাবে। যদি এগিয়ে যায়, চীন রাজি আছে সাপোর্ট করতে, কিন্তু এমনিতে আপাতত ওই এমইউর মধ্যেই রাখতে চাচ্ছে। তানজিমউদ্দিন খান, বাংলাদেশের কোর্টে বল বলছিলেন প্রফেসর ইমতিয়াজ। ফলে বাংলাদেশের জন্য কৌশল নির্ধারণ করাটা তো নিশ্চয়ই একটা বড় চ্যালেঞ্জ। ফলে আমরা এই বার্তা থেকে আঞ্চলিক যে শক্তিগুলো এখন আছে আমাদের প্রতিবেশী থেকে, যেটা মঞ্জুলম পান্না উল্লেখ করছিলেন, যে ভারত আসলে কিভাবে এটা দেখবে, আমেরিকা কিভাবে দেখবে, ফলে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে দক্ষিণ এশিয়াতে ভারতের যে প্রভাব বলো এটা ছিল, সেখানে কিন্তু বড় ধরনের পরিবর্তন এসছে। নেপালের ক্ষেত্রে কিছু ভিন্নতা, বিশেষ করে যেই ওদেরও যে গণঅভ্যুত্থান হলো, তার মধ্যে দিয়ে অনেকেই মনে করছে চীনের প্রভাবটা বোধহয় কমে গেল, কিংবা ভারতীয় যে এস্টাবলিশমেন্ট মনে করছে বোধহয় তারাও তাদের অবস্থানটা সুসংহত করতে পারবে। কিন্তু দিনের শেষে বিশেষ করে ইনফ্রাস্ট্রাকচারাল যে আমাদের দক্ষিণ এশিয়ার যে উন্নয়নের একটা বড় দিক হচ্ছে অবকাঠামোগত উন্নয়ন। এবং এর আগ পর্যন্ত আমরা দেখেছি যে অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে আর্থিক সহায়তাটা মূলত ওয়ার্ল্ড ব্যাংক করতো, এরপর এডিবি, কখনো কখনো জায়গা। এখন আর্থিক সামর্থ্যের দিক থেকে বিশেষ করে চায়নার যে কারেন্ট অ্যাকাউন্টের যে সারপ্লাস, এটা এখন যে কোনো দেশের চেয়ে বেশি, যার ফলে ওই সক্ষমতাটা চীনেরই আছে। প্লাস বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মধ্য দিয়ে যে যুক্ত হওয়া, এটা সহজসাধ্য করে দিয়েছে, যার জন্য আর্থিক যে বাস্তবতা এবং রাজনৈতিক যে বাস্তবতা, বিশেষ করে এটা ঠিক যে বাংলাদেশকে ঘিরে বিশেষ করে ভারত, চীন এবং যুক্তরাষ্ট্র এক ধরনের ত্রিশঙ্কু একটা জটিলতা, এবং এই জটিলতার মধ্য দিয়ে বের হতে গেলে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে যে আসলে আন্তর্জাতিক রাজনীতিতে কি ধরনের পরিবর্তন আসে সেটা খুব বোঝা জরুরি। এবং আমি কিন্তু শুরুতেই বলেছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে চাপিয়ে দেওয়া যুদ্ধ ইরানের বিরুদ্ধে,
সেই যুদ্ধের পরবর্তী যে আমরা যে আলোচনাগুলো যে ইভেন্টগুলো দেখলাম তার মধ্য দিয়ে এটা কিন্তু নিশ্চিত হচ্ছে যে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এখন একটা বড় ধরনের পরিবর্তন হতে যাচ্ছে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই যে ট্যারিফ ওয়ার যে দেখছি এবং মার্কিন যুক্তরাষ্ট্র একটা হেজিমনিক রাষ্ট্র হিসেবে তার যে পাবলিক গুডস অফার করার যে ক্ষমতা সেটা যে নেই, ও যখন ইকোনমিক ন্যাশনালিজম দিয়ে তাড়িত হয়, আমেরিকা ফার্স্ট বলা মানেই হচ্ছে তার যে হেজিমনিক অবস্থানটা একদম ক্রমহ্রাসমান, যার ফলে যে কথাটা বলছিলাম যে শূন্যতাটার জায়গায় চীন এখন আসলে একমাত্র বিকল্প হয়ে উঠছে, যার ফলে খুব স্বাভাবিকভাবেই এবং 2016 সালেও যখন এসছিলেন আমাদের একেবারে সরকার প্রধান, তার মধ্য দিয়ে কিন্তু আমরা একটা স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে রিকগনিশন পেলাম এবং আমি যদি ভুল না করি $20 বিলিয়ন একটা কমিটমেন্ট হলো, যেটা এই 8.8 বিলিয়ন পর্যন্ত আমরা সহায়তা পেয়েছি এবং বেশ কিছু কর্ণফুলী টানেল থেকে শুরু করে পায়রা বন্দর থেকে শুরু করে বেশ কিছু অবকাঠামোগত উন্নয়ন কিন্তু চীনের আর্থিক সহায়তায় হয়েছে, যার ফলে এই বাস্তবতায় খুব স্বাভাবিকভাবেই অর্থনৈতিক স্বার্থের সাথে তো রাজনীতিও জড়িত, রাজনৈতিক প্রভাব বলয়টাও শক্তিশালী হয়। কিন্তু যেটা খুব গুরুত্বপূর্ণ এবং এই আজকে যে আমরা দেখলাম চাইনিজ এম্বাসেডারের যে আলোচনাটা হলো সেখান থেকে এটা নিশ্চিত হলো চীন তার অবস্থান কিছু ক্ষেত্রে এখন স্পষ্ট করে তুলছে এবং রাজনৈতিক আধিপত্য বিস্তারের ক্ষেত্রে চীনদের পিছিয়ে থাকবে না এই কথা বলার মধ্যে মধ্যে কিন্তু এটা নিশ্চিত হচ্ছে। এবং যেটা খুব গুরুত্বপূর্ণ, যেটা ওয়ান চায়না পলিসির ব্যাপারে এই জয়েন্ট কমিউনিকে স্পষ্ট অবস্থান, তার রিজনটা ওই যে 2004 সালের তো আমরা আলাপটা করছি এবং এটাও ঠিক, এই যে দূরত্বটা তৈরি হচ্ছিল, দূরত্বটা তৈরি হওয়ার মধ্য দিয়ে কিন্তু আবার সেই সময় যে সরকার ছিল তাদের সাথেও কিন্তু তারা সুসম্পর্ক গড়ে তুলেছিল। এখন এইটাও কিন্তু তার জন্য একটা ইমেজ সংকট তৈরি করেছে। এখন এই ভারত আমাদের প্রধানমন্ত্রী যে চীন সফরের মধ্য দিয়ে সেও কিন্তু তার ইমেজ সংকটটাকে কাটানোর চেষ্টা করছে, কারণ ওই সময় আপনারা যদি খেয়াল করে দেখবেন 2018 সালে ইলেকশন রেজাল্ট পরিপূর্ণভাবে প্রকাশিত হওয়ার আগেই চাইনিজ এম্বাসিডার কিন্তু অভিনন্দন জানিয়ে এসছেন গণভবনে গিয়ে, ঠিক 2024-এও নৌকা নিয়ে রেপ্লিকা নিয়ে দিয়ে আসলেন। তার মধ্য দিয়ে কিন্তু তাদের একটা ভাবমূর্তির সংকট তৈরি হচ্ছে, যার জন্য তারা এই ধরনের এঙ্গেজমেন্টের মধ্য দিয়ে, এবং এটাও মনে রাখতে হবে বিএনপির সাথে চীনের ঐতিহ্যগতভাবে কিন্তু সুসম্পর্ক, সেই সম্পর্কে যে চির ধরেছিল সেখান থেকে বের হয়ে আসার একটা উপলক্ষ তৈরি হয়েছে এবং জয়েন্ট কমিউনিকে তার প্রকাশটা কিন্তু আছে। ওকে, আমি একটা বিরতি নিই, বিরতির পর ফিরে এসে মঞ্জুর আলম পান্না আপনার কাছে একটা জিনিস জানতে চাইবো, যেটা বলছিলেন তানজিমুদ্দিন যে চায়না স্পষ্ট করছে তার রাজনৈতিক প্রভাব তিনি এই অঞ্চলগুলোতে, ফলে অনেক সময় বলা হয় না যে ধরেন এই ধরনের প্রভাব যখন সামনে আসে তখন এক ধরনের অভ্যন্তরীণ নানাবিধ নিরাপত্তা সংকটের শঙ্কা দেখা দেয়, ফলে কি ধরনের সংকটের শঙ্কা আছে কিনা আদৌ, নাকি আমরা একটু অতিরঞ্জিত করে চিন্তা করছি সেটা একটু বিশ্লেষণ করবো। নেব ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। Welcome to Salt Bay. আবার আমন্ত্রণ নির্বাচিত খবরে। মঞ্জুর আলম পান্না, বিরতিটাকে যে প্রশ্ন রেখেছিলাম সাথে আরেকটা ছোট্ট বিষয় যোগ করে দিই। আপনি আলোচনার শুরুতে বলছিলেন যে ধরেন চায়না ধরেন এই ধরনের রাষ্ট্রদূতজন বার্তা দেয় বা স্টেটমেন্ট দেয়, এর আগে তাহলে ভারতের দোষটা কী বা ভারতের দায়টা কী? আপনি যদি স্মরণ করেন যে ধরেন আওয়ামী লীগ আমলে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন যে ধরনের বক্তব্য ইউজ করতেন, এক ধরনের স্বামী স্ত্রী সম্পর্কের মতো, বা ওবায়দুল কাদের স্পষ্টতই বলতেন যে ভারত আছে বা দিল্লি আছে, ঢাকা আছে, দিল্লি আছে, আমরা আছি, এরকম এক ধরনের বক্তব্য যখন সামনে আসে এবং একটা জন উপলব্ধি তৈরি হয়, ফলে ভারতের যে বা দায় বা দোষটা সেটা কি আওয়ামী লীগ কোনোভাবে তৈরি করে দিল কিনা, যতটা দোষটা সেই দেশের? আওয়ামী লীগ কারো কারো দৃষ্টিতে অবশ্যই আওয়ামী লীগ তৈরি করে দিয়েছে, স্পেসটা তৈরি করে দিয়েছে, একেবারে নির্ঝঞ্ঝাটভাবে নির্বাচনগুলো পার করে দেওয়ার, ভারতের উপরে ভর করে, ভারতের উপরে এক ধরনের কি বলা যায় আস্থা রেখে কূটনৈতিক জায়গা থেকে, তখন ভারত প্রতিটি নির্বাচনে আওয়ামী লীগকে মানে ওই নির্বাচনগুলোতে কংগ্রাচুলেট করেছে এবং তারপরে আস্তে আস্তে যখন দেখেছি অন্য রাষ্ট্র, ভারতের মতো বৃহৎ প্রতিবেশী রাষ্ট্র তাকে অভিনন্দন জানাচ্ছে, তখন আস্তে আস্তে অন্যান্য রাষ্ট্র দিয়েছে। এটি একটা তো বিষয় আছে, কিন্তু ভারতকে নিয়ে ভারত জুজুর যে এক ধরনের ভয়, ভারত বিরোধিতার রাজনীতি, যে স্লোগানগুলো উঠেছে ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা, এখন কি প্রশ্ন উঠবে যে ঢাকা না বেইজিং, বেইজিং বেইজিং নাকি ঢাকা ঢাকা, উঠবে কিনা? সেই জায়গা থেকে এখন চীনের যে এখনকার ভূমিকা, যেটা বলছেন যে স্পষ্ট করে দিয়েছে,
স্যারও বলছিলেন, তানজিম ভাই বলছিলেন, হ্যাঁ স্পষ্ট তো করছেই। এবং আমি একটা কথা বলে রাখি, একেবারে আমার ক্ষুদ্র যেটুকু পড়াশোনা বা যেটুকু জানাশোনা, আগে থেকে এই মন্তব্য করা ঠিক না, তারপরেও বলছি, চীন 1 টাকাও দেবে না মার্কিন চুক্তি যতক্ষণ পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়া হবে। তারা তিস্তা প্রকল্পে প্রয়োজনে কয়েক বিলিয়ন ডলার দিবে, অন্য কোনো জায়গায় কোনো টাকা দেবে না। এটা আমার হিসেব, কারণ ওখানে তাদের স্বার্থ আছে, তিস্তা প্রকল্পে তাদের স্বার্থ আছে, অন্য আর কোনো জায়গায় 1 টাকাও স্বার্থকে ভারতকে টেনশনে রাখা। অবভিয়াসলি। এবং বিআরআই, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ সেটাতে তারা প্রথমে চাচ্ছিল যে এটার মধ্য দিয়ে তারা ইউনিয়ন প্রদেশের সঙ্গে ভারতের 7 সিস্টার্স হয়ে মূল ভূখণ্ডের সঙ্গে একটা যোগাযোগ ব্যবস্থা তৈরি করতে। এখন তারা আবার নতুন করে মানে বাংলাদেশ মিয়ানমার চীন করিডোরের প্রস্তাব দিল, আবার তিস্তা প্রকল্প করতে চায় যাতে ওইখানে তাদের একটা স্বার্থ থাকে। সেই জায়গা থেকে তিস্তা প্রকল্পের জন্য তারা আগ্রহী হবে। আজকে আপনি সম্মতি দেবেন, কালকে সকালের মধ্যে সবকিছু ওকে হয়ে যাবে। কিন্তু অন্য কোনো জায়গায় আশ্বাস কিন্তু মানে একেবারে ডেফিনেট করে কিছু বলা তা কিন্তু বলছে না, বলবেও না, মার্কিন চুক্তি যতক্ষণ থাকবে। শুধু মার্কিন চুক্তি নয়, আপনি দেখুন এর আগে যেটি তানজিম ভাই বলছেন 20 বিলিয়ন ডলারের চুক্তি কবে হয়েছিল, শেখ হাসিনার সময়, সেখান থেকে সম্ভবত 8.5 বিলিয়ন ডলার ছাড় হয়েছে। পরবর্তীতে 2024-এর আগ থেকে, মানে মানে ইমিডিয়েট আগে থেকে আর কিন্তু কোনো অর্থ ছাড় দেওয়া হয়নি। তখন ভারতের সঙ্গে অতি সখ্যতার কারণে তারা নাখোশ ছিল। ওখানে দেওয়া হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন গেলেন আগস্টের দিকে তিনি চীন সফরে, সেখানে তো আমরা দেখেছি যে কিভাবে তাকে বিড়ম্বনার শিকার হয়ে একদিন আগেই ফিরতে হলো। অতএব আপনি যদি প্রথমে বলছেন যে আমাদের অ্যাচিভমেন্টটা কি বা স্পেসিফিক কোনো বার্তা আছে কিনা, বার্তা চীন যতটুকু দেওয়ার ততটুকু দিয়ে দিয়েছে, এর বাইরে আমার মনে হয়। তানজিমুদ্দিন, আপনিও কি একই মনে করেন যে আসলে যতক্ষণ মার্কিন চুক্তি এগিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত শুধুমাত্র তিস্তা মহাপরিকল্পনা ছাড়া অন্য কোনো জায়গায় আসলে চায়না বিনিয়োগ বাণিজ্য দেখা যাবে না? একটা হচ্ছে চায়নার যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, সেটা তো 2013 থেকে ভিন্ন নামে ছিল, যার ফলে এটা কিন্তু একটা ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে আছে। এর সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের চুক্তি থাকা না থাকা কোনো সম্পর্ক নেই, যার ফলে অবধারিতভাবে যে প্রজেক্টগুলো বিআর-এর সাথে সংযুক্ত সম্পৃক্ত, সেই জায়গাগুলোতেও তাদের ইনভেস্টমেন্ট থাকবে। এবং ইনভেস্টমেন্টটা হচ্ছে, এটা তো আসলে মানে কোনো দান না, এটা কিন্তু ঋণ, যার ফলে তার অর্থনৈতিক লাভালাভের বিষয়টাও খুব গুরুত্বপূর্ণ। আর যেহেতু তার কারেন্ট অ্যাকাউন্ট সারপ্লাস আছে, তা তো অর্থ আইডেল ফেলে রাখবে না, তা তো রিইনভেস্টমেন্ট করতে হবে, যার জন্য অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে চীনের মনোযোগটা অনেক বেশি। এখন আমি আবার উল্টোভাবে দেখি, বরং মার্কিন যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীলতাটা যেন তৈরি না হয়, কিংবা ওই চুক্তিটাকে যাতে অফসেট করা যায়, কিংবা বাংলাদেশের আত্মবিশ্বাসটা যেন তৈরি হয় যে চীন তার সাথে আছে, যাতে ওই চুক্তিটাকে অফসেট করা যায়, সেই চিন্তা থেকেও বরং আমার কাছে মনে হয় যে এই সম্পর্কটা দর কষাকষির জায়গাটাকে শক্তিশালী করেছে। এবং কূটনৈতিক তৎপরতার ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমার জন্য যখন একটা অপশন তৈরি হয়, আমার একটা বার্গেনিং নতুন কার্ড তৈরি হলো যে তুমি যদি এটা না করো, আই উইল বি উইথ চায়না। যার ফলে আমার কাছে বরং মনে হচ্ছে যে দর কষাকষির জন্য তার অবস্থানটা আরো শক্তিশালী হচ্ছে, যখন চীন বাংলাদেশের সম্পর্কটা আমরা নতুন যুগের সূচনা। কিছু রেটরিক তো থাকেই, কিন্তু এখনকার যে বাস্তবতা, সেই বাস্তবতায় খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে অর্থনৈতিক বাস্তবতা। ফলে বিভিন্ন প্রজেক্টের ক্ষেত্রে আমাদের একটা এবং এটা ওই ধারাবাহিকতা বিআর, মানে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের, এর সাথে চীনে মানে মার্কিন যুক্তরাষ্ট্রের চুক্তির আসলে সম্পর্ক নেই। ওকে, আমি একটু প্রফেসর ইমতিয়াজের কাছে যেতে চাই। প্রফেসর ইমতিয়াজ, আপনি শুনছিলেন, বিশ্লেষণের জায়গা থেকে আবারও জানতে চাইব, রাজনৈতিক প্রভাব স্পষ্ট করার ক্ষেত্রে এক ধরনের বার্তা কথা বলা হচ্ছে, ফলে এটাও কি ভারতের বা আমেরিকার প্রতিক্রিয়া কেমন হবে সে বিষয়ে কিছু অনুমান করা যায় কি না? এবং একই সঙ্গে যখন একটা দেশের সাথে আপনি সম্পর্ক নতুনভাবে তৈরি করতে যান, ফলে অন্যান্য আঞ্চলিক শক্তিগুলো দেশের অভ্যন্তরীণ কোনো নিরাপত্তা সংকটের শঙ্কা তৈরি করে কিনা? আমি মনে করি না যে ভারত এখানে একটা ফ্যাক্টর। ভারত ওই অবস্থায় নেই যেটা চীন যে অবস্থায় চলে গেছে। চীন এখন মূলত আমেরিকার সাথে তার কাঠামোগত দ্বন্দ্ব বা ইনফ্লুয়েন্স করার চেষ্টা ইত্যাদি
ভারত আর চীন যেটা ছিল হয়তো 15-20 বছর আগে, গত 15-20 বছরে বড় পরিবর্তন হয়ে গেছে। একটা হলো চীনের নিজের সক্ষমতা বিশালভাবে বেড়েছে, সাংঘাতিকভাবে বেড়েছে। এটা আসলে ফ্যাক্টস ফিগার দিয়ে দেখলেই বোঝা যায়, এটা আসলেই দেখার মতন তার পরিবর্তন। আরেকটা হলো যেটা অনেকেই নজর রাখছে না, সেটা হলো ভারত আর চীনের মধ্যে কিন্তু বিশাল সম্পর্ক তৈরি হয়েছে, এটা মনে রাখতে হবে। এবং শুধু ব্রিক্সে না, ইউক্রেনে তারা একসাথে কাজ করেছে, ডিডলারাইজেশনে কাজ করেছে, বিভিন্ন ইস্যে, এমনকি আমাদের এই রোহিঙ্গা বিষয় মিয়ানমারে যতগুলো জাতিসংঘে ভোটাভুটি হয়েছে, চীন আর ভারত একসাথে সবসময় ছিল। তো আমার মনে হয় যেটা দেখা দরকার সেটা হলো চীন এবং আমেরিকার যে দ্বন্দ্বটা, যেই দ্বন্দ্বটা পরিষ্কার হচ্ছে বাংলাদেশকে নিয়ে। কারণ বাংলাদেশ, যেটা বললাম, যে সেই চুক্তিটা যদি না করতো, 3 দিন আগে যে চুক্তি করা হয়েছে, তাহলে হয়তো এত ধরনের কথাবার্তা হয়তো নাও হতে পারতো। কিন্তু যেই 3 দিন আগে যেই চুক্তি হয়েছে, যেটা নিয়ে বাংলাদেশেই সমালোচনা শুরু হয়েছে, ওটার তো একটা সমাপ্তি করতে হবে, মানে একটা এক জায়গায় আমাদেরকে যেতে হবে। কারণ যেই কারণে চুক্তি করা হয়েছিল সেটা মূলত ছিল ট্যারিফকে নিয়ে, কিন্তু ওই ট্যারিফই তো আমেরিকার সুপ্রিম কোর্টই বলেছে যে এটা আনলফুল এবং সরিয়ে দিয়েছে। তো যার জন্য আমার তো এখন স্পেস তৈরি হয়েছে আমেরিকার সাথে আবার বসা, রিভিজিট করা। কারণ ওই সময় যে প্রেসারে করা হয়েছিল, যদিও আমি বললাম যে 3 দিন আগে বিশেষ করে যে কোনো দেশে যখন তফসিল ঘোষণা করা হয়ে যায়, তখন কিন্তু সে কোনো অ্যাগ্রিমেন্ট করতে পারে না। সেটা চীন পারে না, সেটা ইউকে পারে না। আমি চীনটা বাদই দিলাম, ওদের নির্বাচন সিস্টেম আলাদা। কিন্তু আমি যদি ভারতের কথা বলি, আমি যদি ইউকের কথা বলি, আমেরিকা, এরা কেউ সই করতে পারে না। তো সেই জায়গায় আমি মনে করি এই রিভিজিট করলে আর একটু পরিষ্কার হবে, এবং রিভিজিট করলে আমার মনে হয় না যে খুব একটা ঝামেলা। কারণ যেই 17টা বিষয় যেটা চুক্তি হয়ে, মানে এমওইউ সই করা হয়েছে, সবগুলোই কিন্তু ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড, সিকিউরিটি ওরিয়েন্টেড না। এখানে আমি জাস্ট একটু ডিফার করব পান্ডা ভাইয়ের সাথে অন তিস্তা। না, তিস্তার এই আইডিয়াটা কিন্তু চীনের না, আমি এটা আগেও বলেছি, আওয়ামী লীগের সময়ও বলেছিলাম। এটা কিন্তু আমাদের কি বলা হয়, যারা ক্রিটিক্যাল হাইড্রোলজিস্ট, তাদের থেকেই গিয়েছিল। সেটা হলো যে যেহেতু ভারত সবসময় বলে আসছিল আমি করব করব, কিন্তু সেই মনমোহনের আমল থেকে আর কিছু হচ্ছিল না। ওই ড্রাফট এবং বারবার মমতা ব্যানার্জির উপর দোষ চাপানো হচ্ছিল। তখন আমরা বলছিলাম যে যেই বৃষ্টির মৌসুমে যে পানিটা আসে, সেটা যদি আমরা রাখতে পারি, তাহলে ওটা শীতের মৌসুমে যাওয়া যাবে। এবং বাংলাদেশ থেকেই কিন্তু প্রথম প্রপোজাল গেছে, চীন থেকে কিন্তু প্রপোজাল হয়নি। এবং এই যে এবারও কিন্তু ইন্টারেস্টিংলি যেটা এমওইউতে যেটা আছে, সেটা খুবই, মানে কেউ খেয়াল করছে না, যেটা উপরে তার রাজি হয়েছে সেটা হলো অ্যাসেসমেন্ট। এই অ্যাসেসমেন্ট কিন্তু আগে থেকে করে এসেছে, এটার মধ্যে কোনো নতুনত্ব নেই। এবার আশা করেছিল যে হয়তো বড় আকারে ফান্ড কমিট করবে। এখানে আমি আমার যে দৃষ্টিকোণ, এটা নিয়ে আমি লেখালেখিও করেছি, সেটা হলো চীন ভারত থেকে একটা গ্রিন সিগন্যাল ছাড়া এটা কোনোভাবেই সে এখানে ইনভেস্ট করতে যাবে না $1 বিলিয়ন। কারণ মনে রাখতে হবে, পানিটা তো এই নদীর পানিটা যেহেতু ভারত থেকে আসে, এবং সেই কারণে আমি বলেছিলাম যে একটা ত্রিপক্ষীয় কাঠামো তৈরি করা যেতে পারে কিনা। যেহেতু ভারতের সাথে চীনের একটা বড় সম্পর্ক তৈরি হয়েছে, আমরা যখন কথা বলছি, ভারতের লার্জেস্ট বাণিজ্য রেজিম কিন্তু চীন, এখন আর আমেরিকা নেই। তো সেই পরিবর্তনের আলোকে হয় এটা একটা ত্রিপক্ষীয় কাঠামো তৈরি করা যেতে পারে, নাহলে একটা কনসোর্শিয়াম তৈরি করা যেতে পারে, যেখানে জাপান, এডিবি, এমনকি ওয়ার্ল্ড ব্যাংকও যদি দেয়। কারণ এটা একটা একেবারে ডেভেলপমেন্টাল একটা কি বলে কাঠামো, যেটা প্রফেসর ইমতিয়াজ, আপনি যে প্রসঙ্গটি উল্লেখ করছিলেন, আমি যেমন মঞ্জুল পান্না আপনার একটু শুনতে চাইবো। তিনি বলছিলেন যে একেবারে যে ভারতের গ্রিন সিগন্যাল ছাড়া চীন এখানে আসবে এবং মাথা ব্যথা কারণ উনি তো মনে করছেন না যে এক বিষয়। পাশাপাশি জাপানের কথা উল্লেখ করছেন, আমি তানজিমের কাছে আসবো জাপানের বিষয়টা নিয়েও। প্রথমত স্যারের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আমি কিন্তু বলিনি যে চীনের প্রস্তাব এটি বাংলাদেশই একটা পরিকল্পনা করেছিল যে আমরা তিস্তা ব্যারেজ কীভাবে করতে পারি, একটা পরিকল্পনা নিয়ে ওখানে স্যাটেলাইট শহর নির্মাণ করা বা 100 একর মতো জমি বের করা ইত্যাদিতে আরও অনেক বিষয় আছে। শুষ্ক মৌসুমে পানি ধরে রেখে সেগুলো সেচ কাজে লাগানো, এগুলো আমাদের প্ল্যানিং ছিল, আমাদের প্রজেক্ট ছিল। সেক্ষেত্রে শেখ হাসিনা যখন চীন সফরে গেলেন, এই প্রস্তাবটি বোধহয় তোলা হয়েছিল। চীন তখন
তাদের যে আগ্রহ সেটি প্রকাশ করেছিল। পরবর্তীতে ভারত তো আগ্রহ প্রকাশ করে একটা স্নায়ুযুদ্ধ শুরু হলো। স্যার যেটি বলছেন স্যারের স্টাডি বা তার যে গভীর বিশ্লেষণ সেই জায়গা থেকে হতে পারে, তবে $1 বিলিয়ন কাছে আহ, আহ, তাদের যেই নজরদারি বা তাদের যেই কূটনৈতিক বা ভূ রাজনৈতিক যেই দৃষ্টিভঙ্গি বা এই জায়গাগুলো আমার মনে হয় সবচেয়ে বেশি প্রাধান্য পাবে চীনের কাছে। এবং আপনি দেখুন, আমি আরেকটা বিষয় একটু উল্লেখ করতে চাই, এই বিষয়টি বোধহয় আসছে না, আমি একটু নিয়ে আসতে চাই রোহিঙ্গা ইস্যুতে। চীন বাংলাদেশে এত বড় বন্ধুত্বের পরিচয় দিচ্ছে, অথচ এই রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘে কিন্তু প্রতিবারই যখনই এই বিষয়টি উঠেছে, উত্থাপিত হয়েছে, চীন ভেটো দিয়েছে। একই সঙ্গে ভারতও ভেটো দিয়েছে, এটা সত্য কথা, ভারতও ভেটো দিয়েছে। ইভেন আপনি মনে করুন যে এখন টেকনাফের ওপারে একটা যুদ্ধ চলছে বলা যায়, মিয়ানমারের জান্তা বাহিনী সেখানে আরাকান আর্মির উপরে বিমান হামলা চালাচ্ছে। আমাদের বিজিবি বলছে যে আমরা সতর্ক অবস্থায় আছি। ওইটুকু সতর্ক অবস্থা থেকে কি লাভ? কক্সবাজারে আমি একটু এটার সাথে রিলেট করার চেষ্টা করছি। কক্সবাজারে যেই আমাদের আশ্রিত রোহিঙ্গারা রয়েছেন, তাদের মধ্যে সশস্ত্র গোষ্ঠী রয়েছে, ওআরএস, আরসা রয়েছে। যেই ডক্টর খলিল সাহেব, আমি এই জন্য বলছি, ডক্টর খলিল সাহেব থেকে চীন থেকে ফিরে এসে বললেন যে রোহিঙ্গা ইস্যুতে আশ্বাস দিয়েছে যে এই সমস্যার সমাধানে তারা দ্রুত কাজ করবে, একটা পদক্ষেপ নেবে, আশা প্রকাশ করছি। এই একই কথা 2025-এও চীন সফরে যখন ডক্টর ইউনূস গিয়েছিলেন প্রধান উপদেষ্টা থাকলেন সময়ে, ঠিক এসে একই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করেছিলেন যে সামনের ঈদের মধ্যেই রোহিঙ্গাদের আমরা ফেরত পাঠিয়ে দেবো, প্রথমে 1,80,000 পাঠাবো। 2 ঈদ চলে গেছে, আবার সেই ল্যাঙ্গুয়েজ আমাদের পররাষ্ট্র উপদেষ্টা এখন একই কথা বলছে। অতএব চীন কূটনৈতিক জায়গা থেকে আমাদের ভালো হয় বা মঙ্গল হয় সেই জায়গা থেকে কতটুকু কি করছে আমি টু মাচ কনফিউজ। তানজিমুদ্দিন, ফলে রোহিঙ্গার বিষয়েও কি আপনি গদবাঁধা বক্তব্য দেখতে পান কিনা? একসাথে যদি ছোট্ট করে এটাও মন্তব্য করেন যে ধরেন জাপানও তো আমাদের একটা খুব দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু, ফলে তাদের সাথে যখন যৌথ ঘোষণায় বেশ কিছু দ্বিতীয় বিশ্বযুদ্ধ ফলাফল রক্ষা, ফ্যাসিবাদী সামরিকবাদী যে পুনরুত্থানের বিরোধিতার যে অঙ্গীকারের প্রতি সমর্থন, সেই বিষয়গুলো যখন সামনে আসে, তখন আমাদের দীর্ঘদিনের যে বন্ধু জাপান, তাদেরও কি এক ধরনের সন্দেহের জায়গা তৈরি হয় কিনা? বরং কিছুদিন আগে পর্যন্ত তাদের রাষ্ট্রদূতের যে পরিমাণ মুভমেন্ট দেখলাম আমরা। প্রথম বিষয় হচ্ছে আন্তর্জাতিক রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে জাতীয় স্বার্থের ক্যালকুলেশন। এখন চীনের সাথে মিয়ানমারের সম্পর্ক যদি দেখি, অনেকে অনেকভাবে বর্ণনা করে যে এটা চীনেরই এক্সটেন্ডেড স্টেট, কিংবা এই যে চীন যে জাতি, যে সম্প্রদায় এবং যারা শাসক গোষ্ঠী আছে তাদের সাথে কিন্তু জাতিগত এক ধরনের সম্মিলন আছে। এবং একই সাথে চীনের যে ইনভেস্টমেন্ট, ট্রেড, গ্যাস এবং অয়েল পাইপলাইন, তারপর হচ্ছে আরাকান অঞ্চলে তাদের যে পোর্ট এবং অন্যান্য যে ইনভেস্টমেন্ট, অন্যান্য সেক্টর, সব কিছু মিলিয়ে অর্থনৈতিক স্বার্থটা কিন্তু অনেক বেশি। যদি আমরা হিসেব করি সেই ক্ষেত্রে স্বার্থটা অনেক শক্তিশালী, প্লাস ঐতিহ্যগতভাবে চীনের সাথে মিয়ানমারের সম্পর্ক, যার জন্য জাতীয় স্বার্থের দিক থেকে দেখলে ওই জায়গাটা কম্প্রোমাইজ করা, যে বাংলাদেশের স্বার্থ রক্ষা করতে গিয়ে মিয়ানমারে যে তার জাতীয় স্বার্থ, সেই জায়গাটা কম্প্রোমাইজ করা কিন্তু চীনের জন্য সহজ না। যার ফলে এই সমস্যার সমাধান বাংলাদেশ যেভাবে চাইছে তার জাতীয় স্বার্থের সাথে কিন্তু ওভাবে ম্যাচ করছে না, যার ফলে খুব স্বাভাবিকভাবে যেটা ম্যাচ করবে সেভাবেই অবস্থানটা নেবে। তবে এটাও আবার আমাদের জন্য একটা সম্ভাবনা তৈরি করে, কারণ এটাও ঠিক, চীন কিন্তু বিশেষ করে রোহিঙ্গা ইস্যু সেটেল করার জন্য কিন্তু ত্রিপক্ষীয় মিটিংও করেছে ভারত সহ, এবং চীনের উদ্যোগেই কিন্তু একটা ওয়ার্কিং, আমি যদি ভুল না করি, একটা ওয়ার্কিং গ্রুপও হয়েছিল, জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ, এবং আমরা কিন্তু কিছু তালিকাও এক্সচেঞ্জ করেছিলাম মিয়ানমারের সাথে। সব মানে কি, এটা আমি খুব পজিটিভলি দেখি যে চীনকে ইনভলভ করা, মানে যেহেতু মিয়ানমারের সাথে চীনের যে সম্পর্ক, ঠিক আছে, সেক্ষেত্রে চীনকে ইনভলভ না করে কিংবা ভারতকে ইনভলভ না করে এটা সমাধান কিন্তু সম্ভব না। কিন্তু প্রতিষ্ঠানগতভাবে যখন আমরা ইনভলভ করছি তখন কিছু সম্ভাবনা তো তৈরি হচ্ছে, কিংবা কিছু স্পেস আমার তৈরি হচ্ছে। আমাদের জায়গা ঠিক আছে, কিন্তু চীন যে কথাগুলো বলছে সেগুলো মূল বিষয়টা হচ্ছে আমাদের জন্য কিন্তু সামনে একটা সুযোগ তৈরি হচ্ছে। আমরা যে করিডোরের কথা বলছি, মিয়ানমার, চীন এবং বাংলাদেশ, এই করিডোরও কিন্তু এখন আমার জন্য বার্গেনিং টুল হতে পারে। যে এই করিডোরের যাবে কোন দিক দিয়ে, কাজ শুরু করতে গেলে যাবে, গুরুত্বপূর্ণ হচ্ছে আমার এটাকে সেটেল করতে হবে, এই ইস্যুটাকে সেটেল করতে হবে। এইটা একটা কিন্তু সম্ভাবনা তৈরি হয়। এখন নির্ভর করছে
আমাদের ফরেন মিনিস্ট্রি কিংবা আমাদের যারা এখন বিভিন্ন দায়িত্বে আছেন তারা আসলে কতটুকু স্বাধীনভাবে বিষয়গুলো ভাবছেন এবং তাদের পেশাগত দক্ষতা সেটাও খুব গুরুত্বপূর্ণ। এই বিষয়ে তাহলে আমি প্রফেসর ইমতিয়াজের ছোট্ট একটু মন্তব্য নিয়ে তাকে বিদায় জানাতে চাই। প্রফেসর ইমতিয়াজ শুনছিলেন মঞ্জুল আলম পান্না আসলে রোহিঙ্গার প্রসঙ্গটি সামনে আনলেন, ফলে রোহিঙ্গা প্রত্যাবাসনের ইস্যুতে কোনো ধরনের স্মার্ট মুভ দেখা যেতে পারে কিনা, নাকি এটা একেবারেই বরাবরের মতো টেবিল টক? না, আমি তো মনে করি যে বড় একটা পরিবর্তন এসেছে, যেটা চাইনিজ অ্যাম্বাসাডার উনিও বলতে চেষ্টা করেছেন যে রোহিঙ্গার সমস্যার সমাধান হতে পারে এই বাংলাদেশ চায়না মিয়ানমার ইকোনমিক করিডোর এর মাধ্যমে। ইন্টারেস্টিংলি মনে রাখতে হবে যে কথাটা এসেছে প্রেসিডেন্ট শি জিনপিং এর মুখ থেকে, কিন্তু তার মানে তারা হোমওয়ার্ক করে এসেছে, এটা হোমওয়ার্ক ছাড়া সম্ভব না। এবং এটাও মনে রাখতে হবে যে কিছুদিন আগে নির্বাচিত যে প্রেসিডেন্ট মিয়ানমারের, তিনি কিন্তু চীন সফর করেছিলেন, প্রথমে দিল্লি গিয়েছিলেন, তারপর চীন সফর করেছিলেন। তো আমার মনে হয়, এবং আমি যথেষ্ট আশাবাদী, এটা যেটা আমার মনে হয় কি বলা হয়, আমি ডক্টর তানজিম তাই বলতে চেষ্টা করেছিল যে সুযোগটা আমাদের নিতে হবে, কারণ হচ্ছে যে এটা একটা সুযোগ তৈরি করে দিচ্ছে। কারণ যেহেতু এটা তো রাখাইনের মধ্যে থেকেই যাবে, আমরা নিজেরাও একটা কাজে জড়িত আছি, সেটা হলো রাখাইন স্টেবিলাইজেশন প্ল্যানের ব্যাপার, এবং এটা চীন ভালো করে জানে, সবাই জানে, যুক্তরাষ্ট্র জানে, এমনকি কানাডাও জানে। তো আমার কথা হচ্ছে যে সেই রাখাইন স্টেবিলাইজেশন প্ল্যানেরও এই কাঠামোটা ছিল যে এই ধরনের একটা ডেভেলপমেন্ট কাঠামো যদি আমরা করতে পারি, তাহলে হয়তো একটা নতুনত্ব আনা যেতে পারে। কারণ এখন যতগুলো অ্যাপ্রোচ আছে, আপাতত 5টা অ্যাপ্রোচ আছে এই রিপ্যাট্রিয়েশনের ব্যাপারে, সবগুলোই একেবারে মানে দাঁড়িয়ে আছে, কোনো মানে নড়ছে না। কারণ হচ্ছে সবগুলোই হলো স্টিক, কিন্তু ডিপ্লোমেসিতে আমরা জানি যে সবসময় ক্যারট অ্যান্ড স্টিক দুটোই ব্যবহার করতে হয়, ডিপ্লোমেসিতে খালি স্টিক ব্যবহার করা যায় না। তো এই একটা ক্যারটের একটা সম্ভাবনা আছে, এবং যেহেতু অ্যাম্বাসাডার ইও আজকে বললেন, যেটা আমি পেপারে দেখলাম, যে রোহিঙ্গা সমস্যাও সমাধান হতে পারে এই ইকোনমিক করিডোরের মাধ্যমে। আমার মনে হয় এই কাজটা আমাদের করতে হবে। আমরা যদি গবেষণার মাধ্যমে ভালো করে যদি দেখাতে পারি যে বাংলাদেশের লাভটা কোথায়, তাহলে আমার মনে হয় এই ইকোনমিক করিডোর কিন্তু একটা বড় পরিবর্তন আনতে পারবে এই কি বলা হয় এই অঞ্চলে। আমি স্যারকে একটা প্রশ্ন করতে পারি? প্লিজ স্যার, একটা প্রশ্ন সৃষ্টি হচ্ছে যে চীনের যে ইনভেস্টমেন্ট রাখাইন অঞ্চলে, বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট, সেটি কিভাবে সম্ভব যে রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়ে তাদের ইনভেস্টমেন্ট ওখানে বহাল রাখা, প্রজেক্টগুলো বহাল রাখা, এটা কি সম্ভব আদৌ? সম্ভাবনা তৈরি হবে এই কারণে মনে রাখতে হবে যে চীনের সাথে তামাদরও ভালো সম্পর্ক, এবং চীনের সাথে আরাকান আর্মিরও ভালো সম্পর্ক। খুব ইন্টারেস্টিং, মানে চীন হলো মানে একটা দেশ যে মিয়ানমারের যে ফ্র্যাগমেন্টেড সভারেন্টি, মিয়ানমার কিন্তু মানে পশ্চিমা দেশের মতন একটা ওয়েস্টফেলিয়ান রাষ্ট্র না। না, আমার প্রশ্ন হচ্ছে ওই অঞ্চলটা তো একেবারে ভ্যাকুম করার কথা। আমি সেই যে হ্যাঁ, ওই জন্য চীনই কিন্তু এটা পরিষ্কারও করতে চেষ্টা করেছে মানে অ্যাম্বাসাডার, যে হ্যাঁ এটা হবে। কিন্তু আমি মনে করি যেহেতু প্রেসিডেন্ট শি জিনপিং এর থেকে আসা, তার মানে তারা নিশ্চয়ই হোমওয়ার্ক করেছে। এই দায়িত্ব তো তাদেরই নিতে হবে, কোনো সন্দেহ নেই। কিন্তু এই যে দায়িত্ব নেয়ার যে ইচ্ছাটা প্রকাশ করেছে, সেই সুবিধাটা আমি নিতে চাইবো, আমি এটা তো মানে হারাতে চাইবো না। এখন সে কিভাবে মিয়ানমারকে বুঝাবে, সে আরাকান আর্মির সাথে কিভাবে করবে, সেটা তার ব্যাপার। ওকে, অসংখ্য ধন্যবাদ প্রফেসর ইমতিয়াজ আমাদেরকে এই সময়টা দেওয়ার জন্য। আমার একটা বিরতির সময় হয়ে গেছে, আমি বিরতির পর ফিরে এসে আমাদের আলোচনার বিষয়বস্তুতে একটু পরিবর্তন আনতে চাই। স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষকদের অংশগ্রহণের ব্যাপারে এক ধরনের সুপারিশ দিয়েছেন শিক্ষামন্ত্রী, যাতে তারা অংশগ্রহণ না করে তে পড়াশোনার পরিবেশ নষ্ট হয়। আমি বরং বিরতির পর ফিরে এসে সেই ইস্যুটি নিয়ে ছোট্ট করে আলোচনা করবো। ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। Welcome to Salt Bay. আবারও আমন্ত্রণ নির্বাচিত খবরে। আমরা পরের ইস্যুটিতে যেতে চাই, যেখানে বলা হচ্ছে যে আগামী স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষকেরা যাতে অংশ না নেন সেজন্য আইন করার সুপারিশ করেছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। তিনি কি বলেছেন আসলে আমরা সেই বক্তব্যটা শুনি, তারপর ছোট্ট করে আলোচনা করবো। নিশ্চয়ই কতজন হতে পারলো সেটা আমি বলছি না, কিন্তু তারা পার্টিসিপেট করেন এ বিগ নাম্বার, এতে ক্লাসরুমের এডুকেশনের খর্ব হয়। তাই আমি বলছিলাম একটা রেগুলেশন হওয়া উচিত নির্বাচন কমিশনের, যে শিক্ষকরা লোকাল গভর্নমেন্ট নির্বাচনে না যাওয়াটাই ভালো।
তারা ট্রাফিক জ্যাম যেন না হয় সেজন্য তারা কাজ করছে। অপরদিকে দুর্যোগ ব্যবস্থাপনার জন্য আমাদের নির্দেশ রয়েছে সেই এলাকায় যেখানে ঘটতে পারে সেখানে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নেওয়ার জন্য কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে সেই ব্যাপারে ইনস্ট্রাকশন দেওয়া আছে এবং সকলেই প্রস্তুত আমরা সুন্দর একটি পরীক্ষা নেওয়ার। ওকে, এইচএসসি পরীক্ষার বিষয়ে যানজটের বিষয়ে প্রথম অংশ, দ্বিতীয় অংশটা বলছেন, প্রথম অংশে বলছিলেন যাতে শিক্ষকদের, আপনি কি মনে করেন? আসলে এগুলো আমার কাছে স্রেফ চটকদার বক্তব্য ছাড়া আর কিছু না। কেন? এই কারণে যে শিক্ষকদের নিয়ে এতই চিন্তিত হয়ে থাকেন আমাদের মন্ত্রী মহোদয়রা, যদি শিক্ষার পরিবেশ নিয়ে এতটাই চিন্তিত হয়ে থাকেন, তাহলে তাকে শিক্ষক রাজনীতি বন্ধ করতে হবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে। সাদা দল, নীল দল, হলুদ দল, লাল দল বলে কিছু থাকবে না। হ্যাঁ, এবং এই যে কথাটা বললেন, আমি যে বললাম চটকদার, উপাচার্য নিয়োগ করা হচ্ছে কিভাবে এখন? যে প্রক্রিয়া করা হচ্ছিল দশকের পর দশক ধরে, এখনো সেই প্রক্রিয়া হচ্ছে। দলীয় লেজুর বৃত্তিতে যারা জড়িত তাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে। হ্যাঁ, এবং সেই সোকল্ড উপাচার্যরা কিভাবে শিক্ষাঙ্গনের পরিবেশ নষ্ট করছে তা তো আর মানে বর্ণনা দিয়ে লাভ নেই, এটা আমরা সবাই জানি। অতএব শিক্ষকরা রাজনীতি মানে নির্বাচন করতে গেলে আগে চাকরি ছেড়ে আসতে হবে, এই কথা বলার আগে তো আগে ওই বিধানটি মানা উচিত যে আমলারা নির্বাচন করার আগে মানে চাকরি থেকে পদত্যাগের পরে বাড়ি কি বলে এটাকে মানে 3 বছর 5 বছরের যে, হ্যাঁ না মানে চাকরির মেয়াদ শেষ হওয়ার পর 3 বছর 5 বছরের বিষয়টি, সেটাই তো মানা হয় না। তো আগে সেদিকে মন না দিয়ে মানে এইটি স্রেফ আমাদের শিক্ষামন্ত্রী মহোদয় একসময় বেশ প্রশংসা কুড়িয়েছিলেন, ওনাকে মানুষ 2-3 দশক ধরে মনে রেখেছে। এবারে সব যেন কেমন গুবলেট পাকিয়ে ফেলছে আমার কাছে মনে হচ্ছে। আপনার কাছে গুবলেট পাকিয়ে ফেলছে বলে মনে হচ্ছে। আমি তানজিমুদ্দিন খান, আপনি এই বিষয়টা মন্তব্য করবেন নিশ্চয়ই, যে ধরেন আমি তো ওখানে ডাইসে যাব, অনলাইন পত্রিকাগুলো দেখবো, আপনার কাছে এটা জানার বিষয় হচ্ছে ধরেন শিক্ষক বলেন, সাংবাদিক বলেন, ডাক্তার বলেন, তাদের বিষয়ের পাশাপাশি যখন এই প্রসঙ্গটা আসে তখন এই প্রসঙ্গটা তো সামনে আসতেই পারে যে ধরেন আপনি নির্বাচন করবেন, এটা তো আপনার সাংবিধানিক নাগরিক অধিকার, সেটাকে রোধ করবেন কিভাবে? মূল বিষয় হচ্ছে নির্বাচন তো করতেই পারে, যে কোনো নাগরিকই করতে পারে। তবে এটাও ঠিক যে পেশাগত কিছু বিষয় আছে, যে যেই পেশাগত দিক থেকে আমার প্রতিষ্ঠানে যদি আমার দলীয় পরিচয়টা খুব গুরুত্বপূর্ণ হয়, এবং সেই দলটা যদি সরকারি দল হয়, তখন কিন্তু বিশ্ববিদ্যালয়ের একটা প্রভাব বলয় তৈরি হয়। এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম তখন যিনি খুব শক্তিশালী সরকারি দলের শক্তিশালী মানে কর্মী, উনিই দেখা যায় সব কিছুর উপর তার আধিপত্য তৈরি করেন, সেটা একটা সংকটে যায়। কিন্তু শিক্ষকরা নির্বাচন করবেন কি করবেন না, সেটা আসলে সংকটের কেন্দ্রবিন্দু না। এখন ক্যাবিনেটেও তো এবার এমপি হয়েছেন, ক্যাবিনেটেও আছে, উনিও তো শিক্ষক ছিলেন। তো এটা তো কেমন কন্ট্রাডিকশন হয়ে যায়। কিন্তু মূল সমস্যাটা কোথায়? মূল সমস্যাটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে দলীয় কর্মীতে পরিণত করা, এবং রাজনৈতিক দলগুলোই সেটা করে। শুধু মানে উপাচার্য নিয়োগের মধ্য দিয়ে না, শিক্ষক নিয়োগের মধ্য দিয়ে এটা হয়। এবং সাধারণত যেটা হয়, অযোগ্য মানুষগুলোকে শিক্ষক নিয়োগ দেওয়া হয়, এবং এই অযোগ্য মানুষগুলোকে যখন দলীয় পরিচয়ে শিক্ষক নিয়োগ দেওয়া হয়, উনি কিন্তু যতদিন পর্যন্ত ওই দল ক্ষমতায় থাকে ততদিন পর্যন্ত ওই দলে থাকেন। আবার যখন ক্ষমতা পরিবর্তন হয়, ওই লোকটাই সবার আগে দল পরিবর্তন। নিঃসন্দেহে তানজিমুদ্দিন খান, এই বিষয়টি আসলে একটা বিস্তর মানে আলোচনার দাবি রাখে, ফলে আমরা আরেকদিন চেষ্টা করব এই বিষয়টিকে নিয়ে আলোচনা করার। তবে আজকের মতো আপাতত এখানে শেষ করতে হচ্ছে। তবে আমরা শেষ করার আগে সাধারণত দেশের কিছু শীর্ষ গণমাধ্যমে অনলাইন পোর্টালে কিছু আপডেট দেখার চেষ্টা করি, পাশাপাশি মন্তব্য নেওয়ার চেষ্টা করি। আজ মানে মন্তব্য নেওয়ার মানে হয়তো পারবো না, ফলে আমি বরং আপডেটটা দেখেই বিদায় নিতে চাই। দেখছিলাম যে প্রথম আলো যে এখন পর্যন্ত তাদের অনলাইনে যে পোর্টাল আছে সেখানে আপডেট যেটা দিয়েছে, বিদেশি হস্তক্ষেপ প্রতিরোধে বাংলাদেশের পাশে আছে চীন, চায়না রাষ্ট্রদূত, সেই প্রসঙ্গটি স্টোরি করেছে বরেণ্যের চিত্রশিল্পী আতিয়া ইসলামের জীবনাবসান। তিনি মারা গেছেন, তার বিষয়টি প্রতিবেদন করেছেন। কালেমা খচিত পতাকার অপব্যবহার কাম্য নয়, ধর্মমন্ত্রী, এই প্রসঙ্গটিও নিশ্চয়ই আলোচনার দাবি রাখে, কিন্তু আজকে সুযোগ হচ্ছে না। আমি বরং পরের অনলাইনটি দেখতে চাই। বিবিসি বাংলা কি বলছে? বিবিসি বাংলা, এবছরের ডেঙ্গু পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা কেন করছেন বিশেষজ্ঞরা? ডেঙ্গু বেশ কড়া নাড়ছে, এই বিষয় নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বেশ কিছু দাবি করেছেন যে সব ধরনের তাদের প্রস্তুতি আছে, কিন্তু আজ এর বেশি আর আলোচনা করার বা দেখানোর সুযোগ পাচ্ছি না। এই ছিল
অনলাইন পোর্টালের যে আপডেটগুলো সেগুলো জানালাম। একই সঙ্গে ধন্যবাদ জানাতে চাই মঞ্জুর আলম পান্না এবং মোহাম্মদ তানজিমউদ্দিন খান আপনাদের মূল্যবান সময় এবং মন্তব্যের জন্য। শেষ করতে হচ্ছে আজকের নির্বাচিত খবর। কাল আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।